ইউটিউবে সম্ভবত প্রথমবারের মতো উপস্থাপিত হতে যাচ্ছে হুইসপারিং হার্ট চ্যানেলে আমার অত্যন্ত প্রিয় একটি সাহিত্যকর্ম সুনীল গঙ্গোপাধ্যায়ের ছবির দেশে কবিতার দেশে। অনেকেই হয়তো বইটা পড়েছেন, অনেকে নাম শুনেছেন, পড়ার ইচ্ছাও আছে, কিন্তু সময় করে উঠতে পারেননি। আবার অনেকে ভেবেছেন ভ্রমণ কাহিনী আর এমন কী বা হতে পারে। আমার দৃষ্টিতে ছবির দেশে কবিতার দেশে শুধু ফ্রান্স ভ্রমণের কাহিনীই নয়, এতে স্থান পেয়েছে সুনীলের জীবনের গুরুত্বপূর্ণ বাঁকগুলো, বিভিন্ন শিল্পী আর কবিদের জীবনের না জানা অনেক আকর্ষণীয় ঘটনা, আর স্থান করে নিয়েছে সোনালি চুলের সরল মনের ফরাসি তরুণী মার্গারিট। শুধু বইতেই নয়, মার্গারিট স্থান করে নিয়েছে প্রতিটি বাঙালি পাঠকের হৃদয়ে। প্রতিটি অধ্যায়ের অলংকার হিসেবে আরও আছে সুনীলের সুললিত বাংলা অনুবাদে বিভিন্ন ফরাসি কবিতাংশ। তবে প্রথমেই অনুরোধ করব, বইটি যাদের হাতের কাছে আছে তারা এই অডিও বুকটি না শুনে অনুগ্রহ করে বই থেকেই পড়বেন। আর যাদের বইটি কিনে পড়ার সুযোগ আছে তারা অবশ্যই কিনে পড়বেন। শুধুমাত্র যারা ভাবছেন বইটি কিনবেন কিনা তাদের সিদ্ধান্ত নিতে সহায়তা করা এবং বইটির প্রতিটি শব্দের প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ করার উদ্দেশ্যেই হুইসপারিং হার্ট চ্যানেলে আমার এই নিবেদন। আজ উপস্থাপন করছি প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের শুরুতেই ফরাসি কবি যা কক্তর কিছু চরণ অনুবাদ করে লেখক শুরু করেছেন। আমি খুলে ফেলি পোশাক ও টুপি সেই মুহূর্তে, বালির ওপর উলঙ্গ দেহে চিত হয়ে শুই, বন্য রৌদ্রে শরীর পুড়িয়ে প্রতীক্ষা করি বেরুবে কখন আমাদের এই চামড়ার নিচে লুকিয়ে যে আছে সেই ভারতীয়। আমি দেশের বাইরে গিয়ে জীবনে প্রথম যে বিদেশের মাটিতে পা রাখি সেটা ফরাসি দেশ। সে অনেককাল আগের কথা। আমার তখন অল্প বয়স, বেশ গড়া পেটা শরীর স্বাস্থ্য, ঝুঁকিবহুল জীবন কাটাতে ভালোবাসি। হঠাৎ হঠাৎ বন্ধুদের সঙ্গে বনে পাহাড়ে চলে যাই, কিংবা সিমলা হায়দ্রাবাদের মতন বড় শহর দর্শন করতে গিয়ে পয়সার অভাবে এক আধ দিন না খেয়ে কাটিয়ে দেই, কিংবা মধ্যরাত্রে কলকাতা শহরে অকারণে অ্যাংলো ইন্ডিয়ানদের সঙ্গে মারামারি বাঁধিয়ে পুলিশের গুঁতো খাই, গারদে চোর পকেটমারদের সঙ্গে রাত কাটাই। তবে কিছুই গায়ে লাগে না, সবই যেন মজা। স্বেচ্ছাচারী জীবনযাপনের মধ্যে জীবনকে খুঁড়ে খুঁড়ে দেখার চেষ্টা। কিন্তু আমার বিদেশ যাবার, বিশেষত সাহেবদের দেশে যাবার কোনো সম্ভাবনাই ছিল না। সে বড় দামি, দুর্লভ ব্যাপার। যদিও অল্প বয়স থেকেই আমার স্বপ্ন ছিল বিশ্বভ্রমণের, বলা যেতে পারে কাটা মুন্ডের দিবার স্বপ্ন, কিংবা অন্ধের অভ্র পুষ্পচয়ন। আমি পূর্ববঙ্গের উদ্বাস্তু ও অতি গরিব পরিবারের সন্তান। কলেজ জীবনের শুরু থেকেই একাধিক টিউশনি ও নানা রকম খুচখাচ পার্ট টাইম কাজ করে পড়াশুনো চালিয়েছি। তাই পড়াশোনায় খুব মন দিতে পারিনি, তেমন একটা মেধাবী ছাত্র ছিলাম না। তাছাড়া সেই সময় থেকেই মাথায় কবিতা লেখার পোকা ঢোকে। লিটল ম্যাগাজিন বার করা, কলেজের ক্লাস ফাঁকি দিয়ে কলেজ স্ট্রিট কফি হাউসে আড্ডা মারাটাই পরমার্থের মতন মনে হতো। খুব ভালো ছাত্র ছাড়া অন্য কারোর সে সময় বিদেশে যাওয়া দুঃসাধ্য ছিল। ধনী ব্যক্তিরা যে নিজ ব্যয়ে বিদেশ ভ্রমণে যেতেন আগে, তাও 50-এর দশকের শেষ দিকে ফরেন এক্সচেঞ্জ কৃচ্ছ সাধনের জন্য ভারত সরকার বন্ধ করে দিয়েছিলেন। মনসা, মথুরা, ব্রজ, বিভিন্ন লেখকের ভ্রমণ কাহিনী পড়ে এবং গ্লোব ও ম্যাপ সামনে রেখে আমি পৃথিবী পরিক্রমা করেছি বহু অলস দুপুরে। ম্যাপ দেখা ছিল আমার প্রিয় নেশা। স্নানের সময় বাথরুমের নিভৃতিতে কখনো আমি স্পেনের জলদস্যু, কখনো আলাস্কার অভিযাত্রী। কাল্পনিক তলোয়ার এতবার চালিয়েছি যে আমার ধারণা হয়েছিল আমি ডগলাস ফেয়ার ব্যাংকসের সঙ্গে লড়ে যেতে পারব। যাই হোক, দারিদ্র, বাউন্ডুলেপনা ও কবিতা, এগুলো নিয়ে হই হই করে দিন টিন বেশ ভালোই কাটছিল। এমন সময় অকস্মাৎ আমার জীবনে একটা পরিবর্তন এসে গেল।
মার্কাস স্কোয়ারে বঙ্গ সংস্কৃতি সম্মেলন ছিল তখন কলকাতার একটি বিশিষ্ট উৎসব। বাংলার সব রকমের পল্লীগীতি, রবীন্দ্রসঙ্গীত ও মার্গ সঙ্গীতের এমন মিলিত অনুষ্ঠান এখন আর হয় না। বড় চমৎকার ছিল ব্যাপারটা। আমি এবং আমার বন্ধুরা অল্প বয়স থেকেই গান পাগল। বড় বড় উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানের বেশি দামের টিকিট কেনার সামর্থ্য ছিল না বলে আমরা ফুটপাতে খবরের কাগজ পেতে রাতের পর রাত সেই গান শুনতে গিয়ে কাটাতাম। এই বঙ্গ সংস্কৃতি সম্মেলনের প্রাঙ্গণও ছিল তরুণ কবিদের একটি আড্ডাস্থল। কয়েকবার আমরা এখানে কবিতার স্টল দিয়েছি, লোকজনদের জোর করে ধরে এনে কবিতার বই গছিয়েছি। যে কবিতা পড়ে না তার বেঁচে থাকা উচিত না, এই ধরনের চিৎকারে গলা ফাটিয়েছি। একবার এক টুকটুকে ফর্সা বৃদ্ধা মহিলাকে ডেকে এনে বলেছিলাম, দিদিমা, আমাদের কবিতা কিনুন। তিনি বললেন, 2-4 লাইন পড়ে শোনাও তো। আমাদের কেউ একজন তখন খুব ভাব দিয়ে পড়তে লাগলো। কয়েক লাইন শোনার পর সেই বৃদ্ধা ফিক করে মিষ্টি হেসে বললেন, এখন আর আমি এসব বুঝতে পারবো না, দাঁত নেই। এক সন্ধেবেলা সেই বঙ্গ সংস্কৃতি সম্মেলনের মাঠে আমরা জটলা করে বসে আছি। কেউ ঘাস ছিঁড়ে দিচ্ছি দাঁতে, কেউ একটা সিগারেট ধরাতেই অন্য একজন চেয়ে নিচ্ছে। খুব কাছ থেকেই ভেসে আসছে গান। আমরা এক কান দিয়ে গান শুনছি, অন্য কান আড্ডায়। এমন সময় রঙ্গস্থলে একজন সাহেবের প্রবেশ। কলকাতায় তখনও সাহেব মেম তেমন কিছু দুর্লভ ছিল না। আমার পরাধীন আমলে জন্ম। রাস্তা ঘাটে সাহেব মেম দেখেছি প্রচুর। দেশ স্বাধীন হবার পরেও বেশ কিছু ইংরেজ থেকে গিয়েছিল। অ্যাংলো ইন্ডিয়ান ছিল চোখে পড়বার মতন। 50-এর দশকের শেষ পর্যন্ত ওই যে চৌরঙ্গি পার্ক স্ট্রিট অঞ্চলকে বলা হতো সাহেব পাড়া। তখনও এক শ্রেণীর বাঙালি বা মারোয়ারির ছেলেরা এরকম সাহেব হয়নি। যুবকরা প্যান্ট পরা শুরু করলেও ধুতি বর্জন করেনি একেবারে। বিদেশ থেকে অনেক সাহেব মেম আসতো কলকাতায়। বেশ সুন্দর ঝকঝকে প্রাণচাঞ্চল্যময় এই শহরটিকে সেই সময় কেউ আবর্জনা নগরী কিংবা মৃত নগরী আখ্যা দেবার কথা স্বপ্নেও ভাবেনি। ভারতের প্রথম ও তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একবার কলকাতাকে শুধু মিছিল নগরী বলায় বাঙালিদের কাছ থেকে বেশ ভর্ৎসনা পেয়েছিলেন। অনেক বিদেশিরা আসতেন কলকাতায়। তাদের মধ্যে কিছু কিছু কবি, লেখক, শিল্পীরও দেখা পাওয়া যেত। 60-এর দশকের শেষার্ধে উগ্রপন্থা সারা পৃথিবীকেই কাঁপিয়ে দেয়। তারপর থেকে একটু নামকরা ব্যক্তিরা কেউ আর পৃথিবীর কোনো দেশে সহজ সাবলীলভাবে ঘোরাফেরা করতে পারেন না। সুইডেনের প্রধানমন্ত্রী পালমে হত্যার মানব ইতিহাসের একটি অতি কলঙ্কজনক ঘটনা। আমি যখনকার কথা বলছি 60-এর দশকের শুরু। তখনও বহু রাষ্ট্রনায়ক, রাষ্ট্রদূত, রাজনৈতিক নেতারা শরীর প্রহরী বিনাই থিয়েটার সিনেমা দেখতে যেতেন। সন্ধেবেলা রাস্তায় ইচ্ছে মতন একলা বেড়াতে বের হতেন। পাবলো নেরুদা কিংবা স্টিফেন স্পেন্ডার কলকাতায় ঘুরে গেছেন যথেচ্ছভাবে। আঁদ্রে মালরো যখন ফরাসি দেশের মন্ত্রী, তখনও তিনি দিল্লিতে এসে একা ঘুরে বেরিয়েছেন। সুতরাং হঠাৎ কোনো বিখ্যাত ব্যক্তিকে দেখলে আমরা চমকে উঠতাম না। বিদেশি পর্যটকদের কাছেও তখনও কলকাতা ছিল একটা অবশ্য দ্রষ্টব্য স্থান। তো সেই বঙ্গ সংস্কৃতির সম্মেলনের মাঠে সেদিন আমাদেরই কোনো প্রৌঢ় পরিচিত যে সাহেবটিকে সঙ্গে করে নিয়ে এলেন, তার নাম পল অ্যাঙ্গেল। বেশ দীর্ঘকায়, সুঠাম চেহারা, বয়স প্রায় 60-এর কাছাকাছি। তিনি একজন অধ্যাপক ও কবি। সেখানে শক্তি চট্টোপাধ্যায়, সন্দীপন চট্টোপাধ্যায়, শরৎকুমার মুখোপাধ্যায়, ভাস্কর দত্ত, শঙ্কর চট্টোপাধ্যায়, সমরেন্দ্র সেনগুপ্ত, উৎপল কুমার বসু, তারাপদ রায়, প্রণব কুমার মুখোপাধ্যায়, মানে যাদের বলা হতো কৃত্তিবাসের দল, তাদের অনেকেই উপস্থিত ছিলেন। পল অ্যাঙ্গেল যোগ দিলেন আমাদের সঙ্গে। তিনি কথা বলেন জোরে জোরে, হাসেন গলা ফাটিয়ে। বেশ একটা সারল্য ফুটে ওঠে তার ব্যবহারে। তিনি আসছেন অর্ধেক পৃথিবী ঘুরতে ঘুরতে। ভারতে এসেও
দিল্লি, বোম্বাইতে বহু কবি সাহিত্যিকদের সঙ্গে তার আলাপ হয়েছে। কলকাতাতেও প্রবীণ প্রখ্যাত লেখকদের সঙ্গে পরিচয় হয়েছে তার। আমাদের সঙ্গেও বেশ আড্ডা জমে গেল। এরপরের ৩-৪ দিন তিনি ঘোরাঘুরি করলেন আমাদের সঙ্গে। কলকাতার কিছু কিছু জায়গা তাকে দেখালাম আমরা। নিমতলা শ্মশান ঘাটটি ছিল আমাদের একটি প্রিয় জায়গা। রবীন্দ্রনাথকে যেখানে পোড়ানো হয়েছিল সেই ঘেরা স্থানটিতে দাঁড়িয়ে রাত্রির গঙ্গার দিকে তাকিয়ে তিনি বললেন, আহ, কি সুন্দর। তিনি তার কবিতা পড়ে শোনালেন আমাদের। আমরাও আমাদের দুর্বল ইংরেজি অনুবাদে কবিতা পাঠ করলাম, সেই সঙ্গে পানাহার ও হাসি ঠাট্টা। শক্তি, শরৎকুমার ও ভাস্কর দত্ত যেখানে উপস্থিত থাকে সেখানে নেভার আ ডাল মোমেন্ট যাকে বলে আর কি। এরপর পল অ্যাঙ্গেল পাড়ি দিলেন ফিলিপিন্স হয়ে জাপানের দিকে। আমরাও মন দিলাম যে যার ভাবনায়। আমি কয়েকদিনের জন্য চলে গেলাম চাইবাসা, হেসাডি ওই দিকে। ফিরে এসে দেখি বড় বড় স্ট্যাম্প লাগানো একটি বিদেশি খাম আমার জন্য অপেক্ষা করে আছে। পল অ্যাঙ্গেল চিঠি লিখেছেন জাপান থেকে। তিনি জানতে চেয়েছেন আইওয়া ইউনিভার্সিটির ক্রিয়েটিভ রাইটিং প্রোগ্রামে আমি যোগ দিতে রাজি আছি কিনা। আমার প্লেন ভাড়া ও থাকা খাওয়ার খরচ ওনারাই দিবেন। আমেরিকার মধ্য পশ্চিমে আইওয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক এই পল অ্যাঙ্গেল। তিনি অক্সফোর্ডে পিএইচডি করেছেন এবং রোডস স্কলার। কিন্তু অধ্যাপনার চেয়েও কবিতার প্রতি তার বেশি ঝোঁক। তিনি কবিদের বিশ্বভ্রাতৃত্বে বিশ্বাসী। তার ধারণা পৃথিবীর যে কোনো প্রান্তেই যে যে কবিতা লেখে তারা সবাই সবাইকার আত্মীয়। মাঝে মাঝে তিনি আত্মীয় সম্মিলন ঘটাতে চান। বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য বিভাগের সঙ্গে তিনি এই ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রাম খুলেছেন, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, এমনকি সেই চরম কোল্ড ওয়ারের যুগে সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, হাঙ্গেরি থেকেও কবিদের আমন্ত্রণ করে আনেন। সেখানে পারস্পরিক মেলামেশা, কবিতা পাঠ, আলোচনা, অনুবাদ এইসব হয়। খরচ চালাবার জন্য তিনি আমেরিকার বড়লোক চাষা ও কিছু কিছু কোম্পানির মালিকদের কাছ থেকে চাঁদা তোলেন। আমেরিকার সরকারের সঙ্গে এ উদ্যোগের কোনো সংস্পর্শই নেই। পৃথিবীতে কোথাও যে কবিদের জন্য এরকম একটি কেন্দ্র আছে সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। পল অ্যাঙ্গেল খাটতে পারেন দৈত্যের মতো। তিনি একার চেষ্টায় যে এরকম একটি কেন্দ্র গড়ে তুলেছেন তা অনেকটা অবিশ্বাস্য লাগে। কিন্তু পৃথিবীতে এরকম কিছু কিছু খ্যাপাটে লোক আছে বলেই তো পৃথিবীটা এত বর্ণময়। পরবর্তীকালে অবশ্য এই কেন্দ্রটি অনেক বড় হয়েছে, প্রায় একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আফ্রিকার কালো দেশ, সোশ্যালিস্ট দেশ, আরব দেশ, আমাদের মতন গরিব দেশ এবং ধনতান্ত্রিক দেশের শত শত কবি ও লেখক এ আইওয়ার মতন ছোট্ট শহরে থেকে এসেছেন পল অ্যাঙ্গেলের আমন্ত্রণে। আমার পরে ওখানে গিয়েছিলেন শঙ্খ ঘোষ, জ্যোতির্ময় দত্ত, সৈয়দ মুস্তাফা সিরাজ, কবিতা সিংহ প্রমুখ। ভারতের অন্যান্য ভাষা থেকেও অনন্তমূর্তি, দিলীপ চিত্রের মতন বর্তমান খ্যাতিমানেরা। আমার কাছে সেই আইওয়ার চিঠি একটা বিরাট লটারি প্রাপ্তির মতন হলেও প্রথমে বেশ কয়েক ঘন্টা আমার খুবই বিমূঢ় অবস্থায় কেটেছিল। প্রস্তাবটি এমনই অপ্রত্যাশিত যে প্রায় অলিকের পর্যায়ে পড়ে। এত কবি লেখক থাকতে আমার মতো নগণ্য একজনকে ডাকা হলো কেন? আমি অবশ্য নিজেকে নগণ্য মনে করতাম না। তখন সদর্পে কৃত্তিবাস নামে কবিতার পত্রিকা সম্পাদনা করছি। বাংলা কবিতা নিয়ে খুব একটা ভাঙচুর করার স্পর্ধা পোষণ করি মনে মনে। তবু সাংসারিক দারিদ্র্যের জন্য বাইরে একটা হীনমন্যতা বোধ কিছুতে কাটিয়ে উঠতে পারি না। কিছুদিন আগে আমার বাবার মৃত্যু হয়েছে, তাও অপরিণত বয়সে। ভাই বোনেরা ছোট ছোট, পারিবারিক দায়িত্ব অনেকটা আমার কাঁধে। আমার সাংঘাতিক ভ্রমণের নেশা। তবু 14,000 মাইল দূর থেকে হুট করে ডাক এলেই তো চলে যাওয়া যায় না। 2-4 দিনের ব্যাপার নয়, যেতে হবে বছর খানেকের জন্য। দোনামোনা করে কাটল বেশ কয়েকটা দিন। ঘনিষ্ঠ বন্ধুদের কয়েকজনকে জানাতে তারা অবশ্য উৎসাহ দিতে লাগলো খুব। আমাদের কৃত্তিবাস গোষ্ঠীর মধ্যে তখন একমাত্র শরৎ কুমারেরই বিদেশ সম্পর্কে অভিজ্ঞতা ছিল। পড়াশোনা করার জন্য তিনি এর মধ্যেই কবছর ইংল্যান্ডে কাটিয়ে এসেছেন। তিনি ভরসা দিতে লাগলেন অনবরত।
এমনও জানা গেল আমেরিকায় ওনারা আমাকে যা হাত খরচ দেবেন তার থেকে কিছু কিছু বাঁচিয়ে দেশে নিজের পরিবারের জন্য পাঠানো যেতে পারে। ওখানকার 1 টাকা দেশে 5 টাকা। 2-3 মাস অন্তর দেশে $100 পাঠালেই 500 টাকা। 60-এর দশকের গোড়ায় 500 টাকা মানে কিন্তু যথেষ্ট টাকা। স্কুল মাস্টারদের মাইনে 150 টাকার বেশি হতো না। পোনা মাছের কিলো ছিল 3.5 টাকা। তখনও হিপি আন্দোলন শুরু হয়নি। হিপি শব্দটাই ছিল অজ্ঞাত। হিপিরা এসে সারা বিশ্বে একটা পোশাক বিপ্লব ঘটিয়ে দিয়ে গেছে। পুরনো আমলের লোকদের নিশ্চয়ই মনে আছে, হিপিরা আসবার আগে লন্ডনের রাস্তায় টাই না পরা পুরুষ দেখাই যেত না। প্যান্টের মধ্যে শার্ট না গুজে কেউ বাইরে বের হলে অন্য লোকেরা ভুরু কুঁচকে বলতো, বাথরুমের পোশাক পরে রাস্তায় এসেছো কেন? বহু হোটেল রেস্তোরাঁয় পোশাকের ব্যাপারে বাধ্যবাধকতা ছিল। দিনের বেলা নেমন্তন্নে একরকম সাজ, রাত্রিরের নেমন্তন্নে আর একরকম। মোজার সঙ্গে টাইয়ের রঙের সামঞ্জস্য থাকা চাই। হিপিরা এসব নিয়মকানুন ভেঙে দেয়। নীল রঙের জিন্স যা ছিল কুলে মজুরদের পরিধেয় তা যাতে ওঠে। এখন জিন্স আর গেঞ্জি পরে পৃথিবীর সর্বত্র ঘোরা যায়, কিন্তু তখনও সেই স্বর্ণযুগ আসেনি। কবি অ্যালেন গিন্সবার্গ কলকাতার রাস্তায় পাজামা পাঞ্জাবি পরে ঘুরতেন, কিন্তু দেশে ফেরার সময় তাকে ওই পোশাকে প্লেনে উঠতে দেওয়া হয়নি। তাকেও প্যান্ট, কোট, টাই কিনতে হয়েছিল। সুতরাং আমারও একটা ওই রকম পোশাক চাই। আমি তখন ওয়াসেল মোল্লার দোকান থেকে কেনা রেডিমেড প্যান্ট পরি, চৌরঙ্গির ফুটপাত থেকে শার্ট কিনি, আর পায়ে বাটা কোম্পানির 7 টাকা 99 পয়সা দামের চটি। একরঙা প্যান্ট কোট যাকে স্যুট বলে তা আমাদের বংশে কেউ কখনো গায়ে দেয়নি। ওরকম এক প্রস্থ তো কিনতে হবেই। সাহেবদের দেশে যেহেতু বরফ পড়ে, তাই আমাদের ধারণা ছিল ওসব দেশে সারা বছরই খুব শীত। তখন অগাস্ট মাস, তবু বানানো হলো একটা আধা উলের স্যুট। তার খরচ পড়ল 500 টাকা। শরৎ কুমার এবং ভাস্কর দত্ত দুজনে ভাগাভাগি করে সেই টাকা দিয়েছিলেন। এরপর পাসপোর্ট। ওহ, সে কথা ভাবলে এখনো গায়ে জ্বালা ধরে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের এক রায়ে যে কোনো নাগরিকেরই পাসপোর্ট পাবার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তখন পাসপোর্টের জন্য কি হয়রানি না ছিল। দিনের পর দিন পাসপোর্ট অফিসে ঘোরাঘুরি করি, ধমক খেয়ে ফিরে আসি। এদিকে 1 সেপ্টেম্বরের মধ্যে পৌঁছতে না পারলে আমন্ত্রণটাই নষ্ট হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল তারকা নই, নামকরা কোনো পরিবারের সন্তান নই, নিতান্তই এক হেজিপেজি এবং নিছক বাংলা কবিতা লিখি। তবু আমাকে বিদেশের এক বিশ্ববিদ্যালয়ে প্লেন ভাড়া দিয়ে নিয়ে যাবে, 1 বছর থাকতে খেতে দেবে, এটা যেন পাসপোর্ট অফিসারের কিছুতেই সহ্য হচ্ছিল না। প্রত্যেকবার হাজার রকম জেরা এবং প্রত্যাখ্যান। রাগের চোটে এক এক সময় মনে হতো ঘুষি মেরে লোকটার দাঁত ভেঙে দিই। রাইটার্স বিল্ডিংসে গিয়ে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারিকে ধরাধরি করেছি, কোনো কাজ হয়নি। এমনকি দিলীপ দত্ত নামে এক বন্ধুর আত্মীয়তা সূত্রে গিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছেও। এখন যেমন পশ্চিমবাংলার প্রতি কেন্দ্রের অবিচারের কথা খুব শোনা যায়, কংগ্রেস আমলেও এই সুরই ছিল। রাজ্যের প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ, এই বাক্যবন্ধটি খবরের কাগজে প্রায়ই দেখা যেত। আমি তো নিজের চোখেই দেখেছি। মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন আমার পাসপোর্টের জন্য টেলিফোন করলেন, তবু কেন্দ্রীয় সরকারের এক অফিসার তা অগ্রাহ্য করলেন। সেই অফিসারটি আমায় বলেছিলেন, আমি কি প্রফুল্ল সেনের কাছ থেকে মাইনে পাই? এরপর একটা ম্যাজিকের মতন ব্যাপার হলো। তারাপদ রায়ের মেসমশাই দেবী রায় একজন জাদরেল পুলিশ অফিসার, তখন লালবাজারের ডিসিডিডি। তারাপদ রায় আমাকে নিয়ে গেলেন তার মেশোর কাছে। মেশো মুচকি হেসে বললেন, হয়ে যাবে। তখন আর মাত্র একটা দিন বাকি। কলকাতা বিমানবন্দরটি সেই সময় এমন রুগ্ন হয়ে যায়নি। বহু বিদেশি বিমান এখানে ওঠানামা করত। আমার টিকিট ছিল প্যান অ্যামের, রাত 2টোয় যাত্রা। আগের দিন পর্যন্ত ধারণা হয়েছিল যাওয়াই হবে না। শেষ মুহূর্তে
পাসপোর্ট সংগ্রহ, ভিসা, রিজার্ভ, ব্যাংক ক্লিয়ারেন্স ইত্যাদির জন্য ছোটাছুটি করতে গিয়ে ক্লান্তিতে আমি কুকুরের মতন জিভ বার করে হাঁপাচ্ছিলাম। তবু সব ক্লান্তি মুছে গিয়েছিল বন্ধু বান্ধবদের ভালোবাসায়। আমাদের দমদমের বাড়িতে প্রচুর বন্ধু এসেছিল আমাকে বিদায় জানাবার জন্য। বেহালা থেকে এসেছিলেন অরবিন্দ গুহ। সে রাত্রে আর তিনি বাড়ি ফিরতেই পারেননি। অবশ্য সব বন্ধুই যে খুশি হয়েছিল তা নয়। দু একজন খুবই ক্রুদ্ধ ও ঈর্ষান্বিত হয়ে আমার মুখ দেখা বন্ধ করেছিলেন, যেন আমাকে নির্বাচন করা আমারই অপরাধ। এজন্য আমার মনে অবশ্য খানিকটা লজ্জার ভাবও ছিল। যা হোক, অগাস্ট মাসের গরমে গরম স্যুট পরে, শু মোজা পায়ে, গলায় মেরুন টাই বেঁধে নবকার্তিকের মতন চেহারায় ঘামতে ঘামতে উঠলাম বিমানে। আকাশে ওড়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। বিমানটি প্রথম থেমেছিল করাচিতে। অস্পষ্ট উষালোকে করাচি বিমানবন্দরের বাংলা অক্ষরে নাম লেখা দেখে রোমাঞ্চ হয়েছিল। এখন নিশ্চয়ই সে বাংলা নাম মুছে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিরতি রোমে। তখন আমি ঘুমন্ত। তারপর প্যারিসে পৌঁছে আমাদের বিমান থেকে নামিয়ে পাঠিয়ে দেয়া হলো ট্রানজিট লাউঞ্জে। সারা রাত ঘুমিয়ে সব অবসাদ দূর হয়ে গেছে। ঠোঁট থেকে মুছে গেছে আগের দিনের হয়রানির বিরক্তি। শরীর বেশ টাটকা, ঝরঝরে। একটা সিগারেট ধরাতে গিয়ে হঠাৎ আমার রোমাঞ্চ হলো। গতকাল সকালেও ভেবেছিলাম পাসপোর্ট পাবো না। এখন আমি সত্যি বিদেশে এসে গেছি। প্যারিস, এই সেই প্যারিস। আমাদের চোখে তখন ফ্রান্স ছিল স্বর্গের সমতুল্য। অগণন শিল্পী, সাহিত্যিক, কবিদের লীলাভূমি। কে যেন বলেছিলেন, প্রত্যেক শিল্পীরই দুটি মাতৃভূমি, একটি যেখানে সে জন্মেছে, অন্যটি হল ফ্রান্স। এখানেই ছিলেন দেগা, মনে, মানে, গগা, মাতিস, রুয়োর মতন মহান শিল্পীরা। এখনও এখানে ছবি আঁকছেন পিকাসো। র্যাবো, ভেরলেন, বদলেয়ার, মালারমে, ভ্যালেরি, অরি মিসর মতন কবিদের এই দেশে আমি সত্যি সত্যি দাঁড়িয়ে আছি। সেই সময় আমি আমেরিকার সাহিত্য বিশেষ কিছু পড়িনি। তখনও টিভি আসেনি, মিডিয়ার এমন ব্যাপক প্রসার ছিল না। আমেরিকা ছিল ভূপৃষ্ঠের অন্য দিকের বহু দূরের দেশ। ধনতান্ত্রিক সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আমেরিকার যতটা পরিচিতি ছিল, সেই তুলনায় ওখানকার সাহিত্য সংস্কৃতি সম্বন্ধে বিশেষ জানা ছিল না কারো, হলিউডের ফিল্ম ছাড়া। তখন আমরা অনেকেই ফরাসি সংস্কৃতি ও কাব্যে বিভোর। এলেন মার্কস সম্পাদিত ফ্রেঞ্চ পোয়েট্রি ফ্রম বদলেয়ার টু দ্য প্রেজেন্ট, এই নামে যে বইখানি ছিল, সেটা ছিল আমার প্রতিদিনের সঙ্গী। সে যাত্রাতেও সুটকেসে নিয়েছি। শার্ল দ্য গলের নামে ফ্রান্সের এয়ারপোর্ট তখনও তৈরি হয়নি। দ্য গল সে সময় বহাল তবিয়তে বেঁচে আছেন। ওর্লি বিমানবন্দরের কাচের দেয়ালে নাক ঠেকিয়ে আমি প্যারিস নামক অমরাবতীকে দেখার চেষ্টা করছি, আর মনে মনে আবৃত্তি করছি ভাঙা ভাঙা কবিতার লাইন। যা কক্তর একটি কবিতাই বেশি করে মনে পড়ছিল, কারণ সেই কবিতায় একজন ভারতীয়র উল্লেখ আছে। বন্য রৌদ্রে শরীর পুড়িয়ে প্রতীক্ষা করি, বেরুবে কখন। আমাদের এই চামড়ার নিচে লুকিয়ে যে আছে সেই ভারতীয়। আমি সেই ভারতীয়। আমার গায়ের চামড়া জলপাই রঙের। আমি এসেছি যা কক্তর শহরে। একসময় বলা হতো প্যারিস শহরের প্রধান দুটি দ্রষ্টব্য হল আফেল টাওয়ার আর যা কক্ত। তিনিই এখানকার 1 নম্বর নাগরিক। একাধারে তিনি কবি ও ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। নিজে ফিল্ম ও নাটক পরিচালনা করেছেন, নিজে তাতে অভিনয়ও করেছেন। সাহিত্য শিল্পের যে কোনো শাখায় তিনি স্মরণীয়। বিদগ্ধ নাগরিকতার উজ্জ্বল প্রতিভূ। প্যারিসের অদূরে তার জন্ম, এখানেই তার মৃত্যু। কি অসাধারণ সেই মৃত্যু দৃশ্য! বিশ্ববিখ্যাত গায়িকা এডিথ পিয়াফ, তিনি ছিলেন কক্তর ঘনিষ্ঠ বান্ধবী। দুজনের জীবনে কি প্রচণ্ড অমিল, আবার কি দারুণ মিল!
কক্তো ধনী পরিবারের সন্তান, আর এদিত পিয়াফ ছিলেন পথের ভিখারিনী। চোর, গুন্ডা, খুনে ও বেশ্যাদের মধ্যে প্রতিপালিত এই গায়িকাটি নিজের প্রতিভার জোরে উঠে এসেছিলেন সমাজের শীর্ষে। একসময় কক্তো আর পিয়াফ দুজনেই অসুস্থ হয়ে পড়েন। দুজনেই মৃত্যু শয্যাশায়ী। কক্তো প্রতি ঘন্টায় ঘন্টায় লোক পাঠাচ্ছেন পিয়াফ কেমন আছে জেনে আসতে। তারপর একসময় প্রায় একই সঙ্গে শেষ নিঃশ্বাস ফেলেন দুজনে। অমরলোক বলে যদি কিছু থাকে, তবে সেখানে ওই দুজনে নিশ্চয়ই আবার দেখা হয়েছে। আমি ট্রানজিট লাউঞ্জে কবিতা নিয়ে মগ্ন হয়ে আছি। কত সময় কেটে গেছে জানি না। হঠাৎ মাইক্রোফোনে কিরকম যেন একটা উদ্ভট শব্দ শুনতে পেলাম। গ্যাগো প্যাডি, সুনীল গ্যাগো প্যাডি। আরে, এটা আমার নাম নাকি? আমি ছুটে কাউন্টারে যেতেই একজন উত্তেজিতভাবে ফরাসিতে কি যেন বলতে লাগলো। আমি যত বলি যে যা নফাল ফ্রান্সে, আমি ফরাসি ভাষা জানি না, তবু সে থামে না। শেষ পর্যন্ত একজন ইংরেজি জানা লোক এসে বলল, তুমি এতক্ষণ কি করছিলে? ওই দেখো, তোমার প্লেন ছেড়ে যাচ্ছে। আমি সেদিকে দৌড় লাগাতে যেতেই সে আমার হাত চেপে ধরে বলল, সিঁড়ি সরিয়ে নেওয়া হয়ে গেছে, দেখছো না? তোমার আর ওই প্লেনে যাওয়া হবে না। আমি আঁতকে উঠলাম। বলে কি? ওই বিমানে আমার সুটকেস রয়েছে, আমার পকেটে মাত্র $8। আমি এখানে কাউকে চিনি না। এখন কোথায় যাব?